বর্তমান যুগে রোবট কি কিংবা রোবোটিক্স কি এসব না জানলেই নয়, কেননা আমাদের চারদিকে রোবোটিক্স বিষয়ের নানান প্রযুক্তি ছড়িয়ে আছে। দাবা খেলা থেকে শুরু করে সার্জারি, সাবমেরিন থেকে মহাকাশ, গাড়ি বানানো থেকে শুরু করে ঘরের ধুলা ময়লা পরিষ্কার, সব জায়গায় যখন আমরা রোবট আর এআই এর বহুল ব্যবহার দেখছি, সে সময় এসে রোবোটিক্স নিয়ে না জানা পিছিয়ে থাকারই মতো। রোবট কি, রোবোটিক্স কি? চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই প্রযুক্তির উদ্ভাবনে বাংলাদেশের অগ্রগতি কতটুকু, বাংলাদেশে এর ভবিষ্যৎটাই বা কি? দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরে এর আদ্যপান্ত জানার চেষ্টা করব, জানাবো আপনাদেরও। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ব্র্যান্ডিং বাংলাদেশ। রোবট থেকে রোবোটিক্স। রোবট শব্দটি এসেছে চেক শব্দ রোবোতা বা রোবটি থেকে, যার অর্থ হচ্ছে শ্রমিক। এর থেকেই ধারণা করা যায় রোবোটিক্সের উৎপত্তি হয়েছে মানুষের শ্রমকে কমিয়ে জীবনযাত্রা সহজ করার জন্যই। এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যার কাজকর্ম চলাফেরা দেখলে মনে হবে এটি স্বয়ংক্রিয় ক্ষমতাসম্পন্ন বা নিজে থেকেই চিন্তা করে বুদ্ধি খাটিয়ে কাজ করছে, কিন্তু আসলে এর কাজ চলে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামের নিয়ন্ত্রণ আর কারো নয় বরং মানুষেরই দখলে। আমরা যারা স্বপ্নের জগতে যেতে চাই তারাও যেমন রোবোটিক্স দেখে, আবার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মধ্যে দেখছি সবসময় রোবোটিক্সের অনেক অ্যাপ্লিকেশন আছে। আসলে ইলেকট্রোমেকানিক্যালি কোনো অটোমেশন করাটাই আসলে রোবটের কাজ। অনেক সময় আমরা ভাবি যে রোবট বলতে হয়তো একটা নির্দিষ্ট মানুষের শেপ থাকবে বা সে কাজ করবে, নট নেসেসারিলি দ্যাট। ইটস আ কম্বিনেশন অফ ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, electrical, computer programming, all you just combine them to perform a particular automation purpose. পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে রোবট নিয়ে গবেষণা ও ব্যবহার হচ্ছে বহুদিন ধরে। বিশ্বব্যাপী বেড়েছে রোবটের ব্যবহার। মহাকাশ কিংবা গভীর সমুদ্রে অনুসন্ধান থেকে শুরু করে সামরিক বাহিনীর অভিযান, শিল্প কারখানা, খাদ্য উৎপাদন ও প্যাকেজিং, ফার্নিচার শিল্প, মেডিকেল সার্জারি, অটোমোবাইল ও সেলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান, কৃষিকাজ সহ রেস্টুরেন্টের ওয়েটার, এমনকি বিনোদন জগতেও রোবটের জয় জয়কার। Then do you like ice cream? Yes. Yes, I got it. What about soft drinks? Pepsi, Fanta, or Coca-Cola? None of this. None of these. Okay, I like your choices. That is good. Actually, I like only lemonade. That is refreshing enough. I love it so much. Do you like lemonade like me? Of course. Always. Yeah, haha, I knew it. Okay, thanks. Oh wait, one more thing. Do you want me to dance? Yes. Yes. Actually, I really want to dance right now. Enjoy. পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের গার্মেন্টস শিল্প, ফার্নিচার, খাদ্য উৎপাদন, কৃষি সহ অনেক ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে রোবট। বাংলাদেশ কোথায় গিয়ে আসলে বিশ্ব দরবারে মাথা উঁচু করতে পারি রোবোটিক্স নিয়ে? আমাদের দেশে আগামীতে যে সম্ভাবনার সেক্টরগুলো আছে সেখানে উন্নয়ন যদি আসতে হয় তাহলে এই ধরনের অটোমেশন বা রোবোটিক্স দরকার। আর তার জন্য সেটা ছোটোবেলা থেকেই অঙ্ক শেখার মতো, প্রোগ্রামিং শেখার মতো রোবোটিক্সের নানা ধরনের যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো আয়ত্ত করা অবশ্যই ভালো হবে। এখনও আমরা হয়তো সব সেক্টরগুলোতে অটোমেশন সেভাবে করে উঠতে পারিনি। আমাদের যে বেসিক সেক্টরগুলো আছে, যেমন আমাদের কৃষি, আমাদের স্বাস্থ্য, আমাদের ট্রান্সপোর্টেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জাস্ট অটোমেশন মানে অটোমেটিক কাজগুলো করবে। কে করবে? যন্ত্র করবে। কি লাভ হবে? কর্মদক্ষতা অনেক বেড়ে যায়। শিক্ষাক্ষেত্রে বিষয় হিসেবে রোবোটিক্স অনেক সম্ভাবনাময় এক ক্ষেত্র। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রকৌশলের অসাধারণ কিছু শাখা। আমাদের দেশে রোবোটিক্স বেশ দ্রুত বর্ধনশীল এবং আগামীর বাজারে সম্প্রসারণশীল এক ক্ষেত্র। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেমন কাজের সুযোগ আছে, তেমনি অটোমেশন, সাইবারনেটিক্স সহ অন্যান্য সেক্টরেও কাজ এবং গবেষণা দুয়ের দরজায় খোলা। আমাদের কিন্তু সরকারি পর্যায়ে উদ্যোগ আছে। স্কুল পর্যায়ে আপনি দেখেছেন যে খুবই সাড়া পাওয়া যায়, যে স্কুল রোবোটিক্স অলিম্পিয়াড যেগুলো হচ্ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা বাইরে গিয়ে সম্প্রতিও তারা চ্যাম্পিয়ন হচ্ছে, রানার্স আপ হচ্ছে অনেক। এটা স্কুল কলেজে একটা অভাবনীয় সাড়া কিন্তু অলরেডি আছে। এখন তাদের পাঠ্যক্রমে সেই জিনিসগুলো কিন্তু সব নেই। তার মানে আমাদের
আগামী প্রজন্মকে রোবোটিক্সে যদি আমরা দক্ষ করে তুলতে চাই, মানে অল্প পরিসর হলেও আস্তে আস্তে যদি একদম নিচের লেভেল থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলে যদি আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন জিনিসগুলো কিছু কিছু দিই, তাহলে নিশ্চয়ই সেটা অনেক বেশি উপকৃত হবে সবাই। 25তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক সহ মোট 15টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে 3টি স্বর্ণ, 6টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক এবং 2টি টেকনিক্যাল পদক। রোবোটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের 16 সদস্যের দল অংশ নেয়। 26,000 দেশে প্রায় 1,400 জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। 2টা জায়গায় আমরা পার্টিসিপেট করছি। থাইল্যান্ড হচ্ছে আমরা পুরো এশিয়া প্যাসিফিকের মধ্যে IEEE রিজিয়ন 10 যে 60টা সেকশন থাকে, এই 60টা সেকশনের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের টিম হকাই। আর হচ্ছে আমরা মালয়েশিয়া হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছি। আমরা একেবারে হচ্ছে শুরু থেকে একেবারে বলতে পারেন যে স্ক্র্যাচ থেকে জিনিসটাকে বানিয়েছি, এবং এজন্য মানে অনেক কিছু নিজেদেরকে শিখতে হয়েছে। আমরা ক্লাসে যে ধরনের থিওরি পড়ে থাকি সেগুলো সাধারণত আমাদের লাইফে খুব একটা অ্যাপ্লাই করার জায়গাটা অনেক কম। স্টুডেন্ট লাইফে থেকেই হচ্ছে আমরা এই সব থিওরিগুলো অ্যাপ্লাই করতে পারছি এই প্রজেক্টের মধ্যে, এই জন্য খুব ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে আমরা থিওরিকে বাস্তবে দেখতে পারছি বা এটা ইমপ্লিমেন্ট করতে পারছি। প্রজেক্ট অনেক বড় ছিল, 2টা ইন্টারন্যাশনাল কম্পিটিশন জেতার মতো বানাতে হয়েছে, এজন্য শুরু থেকে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। প্রোটোটাইপ ডেভেলপ করা এবং এটাকে সাকসেসফুলি ডিপ্লয় করা, এটা অনেক টাফ ব্যাপার ছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা তো ড্রোন নিয়েই মূলত গিয়েছিলাম। ড্রোনের যে পার্টসগুলো থাকে সেগুলো হচ্ছে বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না। আপনি একটা সার্টেন ব্যাপার বা ছোট টাইপের ড্রোন বানানোর জন্য এনাফ ম্যাটেরিয়ালস এখানে থাকে, কিন্তু যখন হচ্ছে আপনি খুব ভালো বা বড় ড্রোন বানাতে যাবেন বা একটা নির্দিষ্ট কাজের জন্য বানাতে যাবেন, তখন ব্যাপারগুলো থাকে না, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আমরা যেটা করেছিলাম ক্লাইমেট চেঞ্জের জন্য, বেসিক্যালি আমরা হচ্ছে ডেঙ্গু মশাকে বা ওই সিজনটাকে টার্গেট করে বানিয়েছিলাম। আমাদের ডেভেলপ করা ড্রোনটা এমন ছিল যে হচ্ছে এটা অটোমেটিক্যালি ডেঙ্গু মসকিটো ব্রিডিং জোন, যেটা মানে মশা যেখানে জন্মায় ওটা নিজে নিজে ডিটেক্ট করবে এবং হচ্ছে ওখানে স্প্রে করে দিয়ে আসবে। এবং এই চলার সময় হচ্ছে সবথেকে ভালো ব্যাপার যে সে কোনো ধরনের বাধা বা অবস্ট্যাকেল যদি আসে, যেমন পাখি আসতে পারে, গাছ আসতে পারে, এটা সে অতিক্রম করতে পারে। আর এটার হচ্ছে AI পাওয়ার্ড ছিল, সো নিজে নিজেই করবে, আপনার হচ্ছে গ্রাউন্ড থেকে কোনো কন্ট্রোল করা লাগবে না। বাংলাদেশের নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছে রোবোটিক্স শিক্ষা ও চর্চার উপর। এই আগ্রহ ধরে রেখে সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি রোবোটিক্সের যন্ত্রপাতি সহজলভ্য করা গেলে অন্যান্য উন্নত দেশের কাতারে বাংলাদেশের নামও পৌঁছানো হবে সময়ের ব্যাপার মাত্র। আমাদের বর্তমানে একটা প্রোগ্রাম চালু আছে, সেটা হচ্ছে কি রোবোটিক্স ফর অল। এটার মানে হচ্ছে কি আমরা সারা বাংলাদেশে রোবোটিক্সটাকে ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা বিনামূল্যে বিভিন্ন ধরনের স্কুল কলেজে গিয়ে ওই স্কুল কলেজে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, 1 দিন 2 দিনের ওয়ার্কশপ নিয়ে থাকি, যাতে হচ্ছে কি ওরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। যেমন একটা ঢাকার বাইরে একটা স্কুলে কিন্তু এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে ওদের ধারণা কম, তো আমরা ওদের কাছে যাই, ওদেরকে আমরা বুঝাই যে হ্যাঁ এই জিনিসগুলো করা পসিবল। তোমরা যদি আসো, তোমাদের মনে যদি ইচ্ছা থাকে তাহলে তোমাদের আটকানোর মতন কেউ নেই। এরকমভাবে ওরা দেখা যাচ্ছে যে অনেকে আগ্রহ পোষণ করে, নিজেরা প্রজেক্ট বানায়, আমাদের হেল্প নেয়, আমরা ওদের হেল্প করি। এর পাশাপাশি আমাদের ইচ্ছা হচ্ছে কি সারা বাংলাদেশে রোবোটিক্সটাকে ছড়িয়ে দেওয়া স্কুল কলেজগুলোর মাধ্যমে গিয়ে, তাহলে হচ্ছে কি এটার প্রমোশন হচ্ছে, প্লাস হচ্ছে কি ওদের কাছ থেকে আমরা একটা আউটপুটও পেয়ে যাচ্ছি। আমরা চাই আসলে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে তাল মিলিয়ে চলার জন্য, যেসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা যেভাবে অ্যাডভান্স হয়ে আছে, আমরাও চাচ্ছি যে এরকমভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই মানে আমাদের মধ্যে পটেনশিয়াল আছে, আমাদের মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্টস আছে যারা কিনা এসব কাজে আগ্রহী, এসব কাজে পারদর্শী। ওদেরকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে না, আমরা একদিন প্রথম বিশ্বের দেশগুলোর সাথে তাল মেলাতে পারবো। ছোট্ট থেকে বড় সব রোবটেরই রয়েছে নিজস্ব ভিন্নতা। মানবদেহের সাথে সাদৃশ্যপূর্ণ রোবটগুলোকে বলা হয় হিউম্যানয়েড। অ্যাপ বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে কন্ট্রোল করা গেলেও মেশিন লার্নিংয়ের সাহায্যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও যুক্ত করা যায়। কোনো কোনো ক্ষেত্রে এই বুদ্ধিমত্তা এতটাই উন্নত করা যায় যে এরা পারে নিজে থেকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে, কথা বলতে, উত্তর দিতে। মানুষের আচরণকে হুবহু নকল করতে পারার ক্ষমতাও আছে, সাথে আছে আবেগও। তো আমাদের এই রোবটটা আসলে আমাদেরকে নাম দিয়েছি আমরা রোবো সেবা 1.0। এটা আসলে আমাদের বুয়েট যে আইরেপ ইনস্টিটিউট অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন এবং প্লাস আমাদের আরেকটি কোম্পানি আছে রোবোটিক্স কোম্পানি, স্পেকট্রাম কোম্পানি লিমিটেড। ও আসলে এটা যৌথভাবে করা হচ্ছে। আসলে তাদের পক্ষ থেকে আমাদের আসলে ইঞ্জিনিয়ার প্রোভাইড করতেছে একজন, এবং প্লাস বুয়েটের থেকেই করা। তো এটার যে মেইন পারপাস সেটা হচ্ছে যে
আমাদের যেসব রুগীর বা যেসব মানুষ আসলে চলাফেরা করতে পারে না, যারা আসলে কোনো কিছু করার অজ্ঞ বা বাসায় আসলে আমরা আসলে সবাই যেহেতু আজকালকার যুগে বাইরে থাকি কাজের ক্ষেত্রে বিভিন্ন ইয়ার ক্ষেত্রে, তো দেখা যায় যে আমাদের বাসায় একজন হেল্প দরকার হয় আমাদের বয়স্ক মানুষদের জন্য বা অসুস্থ রোগীদের জন্য, সেটার পারপাসে আসলে এটা করা। আসলে এটা একটা ফুললি অটোমেটিক রোবট হবে যে আসলে যে কোনো ধরনের রুগীকে সাহায্য করতে পারবে। সেটা কোনো কিছু ওষুধ আনা হোক, পানি আনা হোক বা কোনো ধরনের জিনিস যদি সেটাকে কমান্ড দেওয়া হয়, সেই কমান্ডের ভিত্তিতে সে কাজ করবে অটোমেটিক। আমাদের ডিজিজগুলোকে ডিটেক্ট করার জন্য যে ধরনের সেন্সরগুলো বা যেটা আমরা আসলে কোনো একটা জায়গায় গিয়ে করতে হয় বা আমাদের ইন্ডিভিজুয়ালি কাউকে লাগতে হয়, যেমন হার্টবিটের জন্য আমাদের যে আমরা হ্যান্ডে বলি, ইভেন আমরা ডায়াবেটিসের জন্য যে জিনিসটা দরকার হয় ওইটাকে আমরা ট্রাই করতেছি এর মাঝে নিয়ে আসার জন্য, যে ইন্ডিভিজুয়াল কোথাও লাগবে না, আমার রোবটের মধ্যেই থাকবে, জাস্ট আমাকে হয়তো হাত দিয়ে দিতে হবে বা এই ধরনের কিছু জাস্ট সিম্পল একটা জিনিস, হয়তো আমার সেন্সের ওপর নখ দিলেই সে বলে দিবে যে আমার এখানে হার্টবিট কত শরীরের। এইটাকে যাতে পৃথিবীর যে কোনো জায়গায় তার যে বাসার যে সদস্য থাকবে বা তার যে গার্জিয়ান বলি বা এই ধরনের যে আত্মীয় যারা ক্লোজ রিলেটিভ, তারা যাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আসলে মনিটরিং করতে পারে যে আমার রুগীটা আসলে এই সময় কি অবস্থার মধ্যে আছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মেলে ধরার পাশাপাশি ভিন্ন কিছু সৃষ্টি করে তাক লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। পানির নিচে গভীর সমুদ্রের মতো জায়গা যেখানে সহজে মানুষের পৌঁছানো সম্ভব নয়, সেখানে বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে রোবট। সমুদ্রের গভীরে প্রচুর পানির চাপের কারণে মানুষ নিচে যেতে পারে না এবং সাবমেরিনের মতো মেশিনগুলো শুধু একটি নির্দিষ্ট গভীরতায় যেতে পারে। এক্ষেত্রে বিশেষভাবে ডিজাইন করা রোবট ব্যবহার করে অনুসন্ধান করা হয়। এই রোবটগুলো রিমোট নিয়ন্ত্রিত এবং তারা সমুদ্রের গভীরে গিয়ে জলজ উদ্ভিদ এবং প্রাণীর জীবন সম্পর্কে তথ্য এবং চিত্র সংগ্রহ করতে সক্ষম। আমরা এটা সম্বন্ধে একটু বিস্তারিত জানবো, তবে তার আগে আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম হলো SM মাইনুল করিম। আমি কারেন্টলি এই টিমের ভাইস টিম লিড হিসেবে আছি ব্র্যাকেট ডুবুরি, এবং এটার মেইনলি সব কিছু রক্ষণাবেক্ষণ এবং কাজ করছে আমার সাথে এবং আমার টিম। জানতে চাচ্ছিলাম এই যন্ত্রটা বা যেটাকে আমরা রোবট বলছি, এটার আসলে নামটা কি এবং এর কাজ সম্বন্ধে। আচ্ছা, সো আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কোনো নাম রাখি তখন নামের ক্ষেত্রে আমরা একটা জিনিস চেষ্টা করি যে বাংলার সাথে যতটুকু আমাদের যে নিজের দেশত্ববোধের সাথে মিল রেখে আমরা সব কিছু বাংলায় নামকরণ করি। তো আমাদের যেহেতু একটা পানির নিচে যাওয়ার রোবট, তার জন্য এর নাম করা হয়েছে ডুবুরি, এবং এইটা মেইনলি হলো একটা আন্ডার ওয়াটার রোবট যেটা স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পানির নিচে বিভিন্ন কার্য সম্পাদন করতে পারে। সেটা হতে পারে মানুষকে কোনো একটা দুর্ঘটনা থেকে রেস্কিউ করে আনা, অথবা হতে পারে কোনো একটা রিসার্চ সার্ভে কনভে করা, বিভিন্ন ধরনের কাজে আমরা কিন্তু এটাকে ব্যবহার করছি এবং আমরা এটা ক্রমান্বয়ে এটা ডেভেলপমেন্ট করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করা টিম। সো আমরা যখন স্টার্ট করি আমাদের কাছে না ছিল খুব বেশি রিসোর্সেস, না ছিল কোনো কিছু। তখন আমরা আমাদের শুরুটা হয় একটা নর্মাল পিভিসি যে পাইপ থাকে, স্যানিটারি পারপাসে ইউজ করা হয়, ওগুলো থেকে আসলে শুরু জিনিসটা বানানো। কিছু মানুষজন আমাদের লোকালি যে জিনিসগুলো পাওয়া যায়, যেই ইকুইপমেন্টসগুলো পাওয়া যায়, ওগুলো দিয়েই কোনোরকমভাবে জিনিসটা তৈরি করা হয়। তখনও প্রথম আমরা সিঙ্গাপুর অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল চ্যালেঞ্জ হয়, যেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে ইউনিভার্সিটিসরা এসে কম্পিট করে, যারা টপ লিডিং ইউনিভার্সিটিস, অ্যান্ড ওখানে গিয়ে আমরা প্রথমবারে আমরা 7th অর্জন করি। কিন্তু ওইটা বলবো না আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি বলবো যে লাস্ট ইয়ার আমরা রোবোসাব নামে একটা কম্পিটিশন হয়, যেটাকে হিসাব চিন্তা করা হয় ওয়ার্ল্ডের আন্ডার ওয়াটার রোবোটিক্সের সবচেয়ে বড় আসর। মানে ওখানে হলো ওয়ার্ল্ডের যেগুলো আইভি লিগ ইউনিভার্সিটি হিসেবে আমরা চিন্তা করি, যেগুলো হয়তো আমাদের দেশের অনেক নতুন যারা আছে তাদের নবীনদের স্বপ্ন, যেমন কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, তারপর হলো যেমন আইআইটি বম্বে, আমাদের প্রতিবেশী আইআইটি বম্বে, এরকম যে টপ লিডিং ইউনিভার্সিটিগুলো আছে বিশ্ববিদ্যালয় থেকে, তাদের সাথে কম্পিট করে আমরা সেকেন্ড হয়েছি। ওয়েন ইউ আর দ্য ইন্ডাস্ট্রিজ ফার্স্ট, যেটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে যে আমি যে একটা মানুষকে জিজ্ঞেস করব সেই মানুষটা নেই, কারণ আমি এখন সেই মানুষটা। এখন অনেক নতুন নতুন টিম উঠে আসছে আস্তে আস্তে, তারা কাজ করছে, অ্যান্ড তাদের জন্য হয়তো আমরা এখন রোল মডেল হিসেবে কাজ করছি, কিন্তু তখন আমাদের ক্ষেত্রে দেশে আমার দেখার জন্য রোল মডেল ছিল না। অ্যান্ড এছাড়া আমাদের ইউনিভার্সিটি যেহেতু একটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট নেই, সো এইটা করার জন্য যে মেকানিক্যাল নলেজটা প্রয়োজন, এটা আমাদেরকে সেলফ লার্নিংয়ের থ্রুতে এসেছে। আমি যদি দর্শকদেরকে একটু বলি যে দর্শক, এই যন্ত্রটা দেখার পরে কিন্তু একটা জিনিসই মাথায় আসছে, আমরা যেরকম মহাজগতের বিভিন্ন অজানা তথ্য জানার জন্য রকেট পাঠাচ্ছি, তেমনি কিন্তু পানির তলদেশে বিভিন্ন অজানা তথ্য জানার জন্য এই ধরনের যন্ত্র পাঠানো হচ্ছে। অর্থাৎ
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই ধরনের যেসব উদ্ভাবন রয়েছে, এই উদ্ভাবনগুলো কিন্তু বিশ্বকে আরও হাতের মুঠোয় নিয়ে আসছে মানুষের। ফায়ার সার্ভিসে আগুন নেভানোর জন্য বিভিন্ন রোবটের ব্যবহার লক্ষ্য করা যায়, তবে এটি ব্যাপকভাবে চালু হয়নি। এই বিষয়টি নিয়েও কাজ করছেন শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ যেসব কাজ রয়েছে, সেসব ঝুঁকিপূর্ণ কাজে যদি মানুষের বদলে একটা রোবট পাঠানো হয় বা যন্ত্র কাজ করে, তাহলে কিন্তু ঝুঁকিটাও অনেক কমে আসে। আমি এই মুহূর্তে যেই রোবট বা যন্ত্রটির সামনে রয়েছি, সেটি কিন্তু একটি ফায়ার ফাইটার রোবট। আমাদের দেশে বড় বড় দুর্ঘটনাগুলোর কথা যদি একটু চিন্তা করি, একটা বড় দুর্ঘটনা কিন্তু অগ্নি দুর্ঘটনা। সেই অগ্নি দুর্ঘটনায় সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে ফায়ার ফাইটাররাও আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। সেসব জায়গায় যদি এই ধরনের কোনো ফায়ার ফাইটার রোবট পাঠানো হয়, তাহলে আসলে কাজটা কতটা সহজ হয়ে যায় সেটাই একটু জানবো আপনাদের কাছ থেকে। আপনার পরিচয়টা একটু জানতে চাই। থ্যাংক ইউ। আমি সাদাত এস রহমান। কারেন্টলি আমি আমাদের রোভার ব্র্যাকিউ অগ্নিবীরের টিম লিড হিসেবে আছি। অগ্নিবীর হচ্ছে আমাদের বাংলাদেশের বলা গেলে ফার্স্ট ফায়ার ফাইটিং রোবট। ব্র্যাকে আমরা 2023 সালে এটাকে ডেভেলপ করি। অ্যান্ড আমাদের গোলই ছিল এটা যে বাংলাদেশে যেসব অগ্নি রিলেটেড ইনসিডেন্টগুলো হচ্ছে, তো ওগুলোকে যাতে আমরা ওভারকাম করতে পারি। অগ্নিবীর হচ্ছে মেইনলি একটা আরওভি, যেটাকে আমরা বলি রিমোটেড অপারেটেড ভেহিকেল। তো আমরা এটাকে বাইরে থেকে কন্ট্রোল করে দেন যেখানে ইনসিডেন্টটা হচ্ছে সেখানে আমরা এটাকে পাঠাই। দেন এটা ওই জায়গায় গিয়ে আমাদের আইদার প্রয়োজন হিসেবে আইদার পানি স্প্রে করবে অথবা আমাদের এক্সটিংগুইশারটাকে এনেবল করে দিবে। অর্থাৎ যেই টেম্পারেচারে দেখা যায় যে মানুষ হয়তো পৌঁছাতে পারছে না, সেরকম হাই টেম্পারেচারে এই ধরনের যন্ত্র যেতে পারবে। কত টেম্পারেচার পর্যন্ত তার সহ্য ক্ষমতা রয়েছে? আপাতত এটা এখন আমাদের রিসার্চের আন্ডারে। তো এটা আমরা আর কি এভাবে আমাদের হাউস হোল্ডের এখানে ভিতরে টেস্ট করা হয়েছে। তো এখানে আমরা সর্বোচ্চ 200 পর্যন্ত যেতে পারবো। আপাতত এই আমাদের এখন যে রোবটটা আছে, আমাদের ফিউচার প্ল্যান আছে এটার মেকানিক্যাল ডিজাইনকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা। আমাদের এখানে প্যান্টিল্ড মোটরগুলো রয়েছে, এগুলোকে চেঞ্জ করে ফেলার আমাদের ইচ্ছা রয়েছে। এখন আমরা পানির জন্য এখানে পাইপের থ্রুতে পানি এখানে দিব। বাইরে আমাদের সোর্সটা থেকে পানি নিয়ে এখানে পাইপের থ্রুতে দিব, দেন কন্ট্রোলের মাধ্যমে আমরা পানিটাকে বাইরে স্প্রে করে দিব। এটি আমাদের আপাতত গোল এটার জন্য। অ্যান্ড ফিউচারে যখন মেকানিক্যাল ডিজাইন চেঞ্জ হয়ে যাবে এটা, তখন আরও আপগ্রেডেড ভার্সন আসবে এটার, তখন আমরা আরও ভিন্নভাবে চিন্তা করবো এটার জন্য। কত দূরত্ব থেকে আপনারা কন্ট্রোল করতে পারেন, যেহেতু আপনারা তো কাছে যেতে পারবেন না? জি জি জি, আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা 60 ফিট অ্যান্ড মিনিমাম 45। এটা আর কি অ্যাঙ্গেলের থ্রুতে যায়, তো এটা আর কি স্ট্রেট যে লাইন আমাদের ওখানে, ওইটার হিসেবে আমাদের ডিস্টেন্সটা মেজার করে। দর্শক, এই মুহূর্তে ডিবিসি নিউজের বিশেষ এই আয়োজন ব্র্যান্ডিং বাংলাদেশে নিব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ব্র্যান্ডিং বাংলাদেশে। পিছিয়ে নেই মেয়েরাও। রোবোটিক্সের মতো চ্যালেঞ্জিং বিষয়ে মেয়েদের আগ্রহ যেমন রয়েছে অবদানও। গতানুগতিক গণ্ডির বাইরে গিয়ে কাজ করাটা কতটা কঠিন এবং রোবোটিক্সে মেয়েদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন শিক্ষার্থীরা। রোবটে ফিউচার যে আমাদের 60-40 রেশিও ফিমেল অ্যান্ড মেলের, সো এই শুধু ফিমেলদের জন্য একটা টিম ক্রিয়েট করা, যার কারণে হচ্ছে ফিমেলরা আরও বেশি এনকারেজ হবে টিমে জয়েন করতে। আর অনেকের দেখা যাচ্ছে যে ফ্যামিলি যে বাউন্ডারিজগুলো থাকে ওটাও সলভ হয়ে যাবে, সো দ্যাট আমাদের শুধু ব্র্যাক ইউনিভার্সিটি না, বাইরের যে ইউনিভার্সিটি সবাই হচ্ছে এনকারেজ হবে, সো দ্যাট ওরা এই ফিল্ডটাকে আরও বেশি যেন এক্সপ্লোর করতে পারে এবং তাদের অপরচুনিটিস জন্য আরও বেশি ইনহ্যান্স হয়। সেজন্য আমরা এই ফিমেল টিমটা সুন ইন্ট্রোডিউস করব এবং তারা কম্পিটিশন ফোকাসড হয়ে ডিফারেন্ট প্রজেক্টস ক্রিয়েট করবে এবং যেটা হচ্ছে আমাদের যেভাবে হচ্ছে আমাদের অন্যান্য ব্র্যাক ইউনিভার্সিটির প্রজেক্টগুলো হচ্ছে ডিফারেন্ট কম্পিটিশনে হচ্ছে সাকসেস পাচ্ছে। একটা ভ্রান্ত ধারণা আছে যে ছেলেরাই শুধু রোবোটিক্স নিয়ে কাজ করছে বা স্টেম নিয়ে কাজ করছে, কিন্তু আগে 10 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তখন দেখা যায় যে শুধু ছেলেরাই রোবোটিক্স নিয়ে কাজ করছে, কারণ তখন রোবোটিক্স জিনিসটা অনেকটা হার্ডওয়্যার বেস ছিল। বাট এখন দেখা যাচ্ছে যে যেহেতু সফটওয়্যার, UI, UX পাশাপাশি রোবটের ডিজাইন এসব নিয়ে কাজ শুরু হয়েছে, তখন দেখা যাচ্ছে যে মেয়েরাও ইন্টারেস্টেড ফিল করছে। আগে দেখা যাচ্ছে তো কি যে কোনো কালচারাল প্রোগ্রাম বা আর্ট রিলেটেড এইসব ধরনের যদি কোনো ক্লাব হয়, মেয়েরা আরও কমফোর্টেবল ফিল করতো, মানে একটা গণ্ডির ভিতরে বন্দি থাকতো।
বাট যখন দেখা যাচ্ছে যে এটা মানে গণ্ডিটা বড় হচ্ছে, যেমন পুরো ঢাকা শহরে ঘুরে বেড়াতে হচ্ছে কোনো একটা কম্পোনেন্টের জন্য বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে হচ্ছে, তখন মেয়েরা মানে নার্ভাস হয়ে যেত বা সেই কনফিডেন্স লেভেলটা থাকতো না ওদের। বাট এখন আর সেই সমস্যাটা অ্যাকচুয়ালি নেই। রেশিওটা দেখা যাচ্ছে যে 40% মেয়েরা কাজ করছে, 60% ছেলেরা কাজ করছে। ইনশাআল্লাহ 10 বছর পরে যেন এটা 50-50 বা হয়তো মেয়েরা অধিক দেখা যাবে ছেলেদের থেকে এই ফিল্ডে কাজ করছে। এবং যে ভুল ধারণাটা যে ছেলেরাই শুধু রোবোটিক্স করে, সেই ধারণাটা যেন পুরোপুরিভাবে কেটে যায়। যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি, এই ফিল্ডে ইন্টারেস্ট গ্রো করেছে, আমার স্কুল কলেজে আমার হ্যাঁ ছোটোখাটো খেলনা গাড়ি ভেঙে মোটর দিয়ে কিছু একটা বানানোর এইসব ইন্টারেস্ট ছিল ছোটোখাটো সায়েন্স ফেয়ার প্রজেক্টের জন্য, কিন্তু কখনো বড় হয়ে আমি একটা রোবট বানাবো যেটা পানির নিচে ডুবুরি হিসাবে যাবে, সেটা আমি কখনো স্বপ্ন দেখিনি। সেই স্বপ্নটা আমাকে রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি একটা অপরচুনিটি করে দিয়েছে বলে আমি আজকে এখানে আসতে পেরেছি। মহাকাশে মাটির নমুনা সংগ্রহ করতে বা গভীর মহাকাশে থাকা অবস্থায় বাইরে থেকে স্পেসশিপ মেরামতের কাজ করার জন্য মানুষ সারাদিন মঙ্গলে ঘোরাফেরা করতে পারে না। এ কাজ করছে রোবট। নাসার মতো মহাকাশ সংস্থাগুলো এসব রোবটের ব্যবহার করছে, যেগুলো মঙ্গল গ্রহ ভ্রমণ করে মঙ্গলের শিলা গঠনের ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে। শিক্ষার্থীরা এ ধরনের রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে, পাশাপাশি অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। মহাজগতের অজানা যেসব তথ্য জানার জন্য আমরা যেসব যন্ত্র এবং রোবট ব্যবহার করে থাকি, তেমনই একটি যন্ত্র এবং রোবটের সামনে এখন আমরা বসে আছি এবং আমাদের সাথে আছে এই যে রোবটটা যারা তৈরি করেছেন, এত কষ্ট করে সৃষ্টি করেছেন, সেই টিম মেম্বাররা আছেন। আমি একটু তাদের সাথে কথা বলবো। আপু, আপনার পরিচয়টা আগে। হ্যালো, আমি সাইদা মাহমুদা। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আর আমি এখন 7th সেমিস্টারে। এটা হলো চন্দ্রবট 2। এখন বাংলাদেশে আর কি যে রোবোটিক্স কালচারটা যে শুরু হয়, সো এই ফাউন্ডিংটা আর কি বেসিক্যালি এই চন্দ্রবট দিয়ে শুরু হয়। এটা হচ্ছে আপনার ফার্স্ট ওই রোবট যেটা হচ্ছে নাসা লুনাবোটিক্স আর কি যায়, এশিয়া থেকে ফার্স্ট আমরাই ছিলাম। আর এরপরে হচ্ছে 2011 সালে এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেট করে নাসা লুনাবোটিক্সে। এরপরে 2012 সালে এটা ওখানে যায় আর এশিয়ার মধ্যে প্রথম হয়। লুনাবোটিক্স এমন একটা কম্পিটিশন যেটা ফোকাস করে আপনার লুনার সারফেসের মধ্যে মাইনিং করা। তো লুনার সারফেসের মধ্যে মাইনিং করা মানে হচ্ছে মানে এই চাঁদের মধ্যে, চাঁদের যে সারফেস আছে ওখানের মধ্যে খোদাই করে হচ্ছে বিভিন্ন মেটেরিয়ালস, বিভিন্ন জীবনের সংখ্যা খোঁজা, এটা আর কি মেইন এটার কাজ। এখন নাসার মধ্যে এর আগেও আর কি এরকম আরও অনেক কম্পিটিশন হয়েছিল, যেমন 2014 সালে যখন আমি ফার্স্ট নাসাতে যাই, ওখানেও আমার একটা কম্পিটিশন হয়, একটা রোভার বানাতে হয় ছোটোখাটো, যেটা হচ্ছে আপনার এরকম প্রোটোটাইপ, একটা রোবোটিক্স প্রোটোটাইপ, যেটা হচ্ছে একটা লুনার সারফেসে গিয়ে বিভিন্ন মিনারেলস খুঁজবে, বিভিন্ন হচ্ছে নাম্বারস খুঁজবে, বিভিন্ন আরও লাইফ এক্সপেক্টেন্সি এগুলোর ব্যাপারে আর কি মানে খুঁজে ওটাকে রিসার্চে লাগাবে। এখন এই কম্পিটিশনটাই হচ্ছে মেইনলি এটার উপরেই ফোকাস করে, লুনার মাইনিং, লুনার সারফেস মাইনিংয়ের উপর আর কি ফোকাস করে। এখনো পর্যন্ত এই যন্ত্রটি নিয়ে কত জায়গায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে? নাসাতে ফার্স্ট যাওয়ার পরে এটা আর কি আপগ্রেডিং ভার্সনে এখনও আছে। লাইক আমরা এটাকে প্রত্যেক বছর এটাকে আমরা আপগ্রেড করি বিভিন্ন কম্পিটিশনসে পার্টিসিপেট করার জন্য। অ্যান্ড ফার্স্ট যেহেতু ছিল, সো এটার আর কি এটাই স্পেশালিটি, বিকজ ফার্স্ট রোবট ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আর ফার্স্ট রোবট বাংলাদেশ থেকে, যেটার থ্রুতে আর কি কিনা এরকম কালচারটা শুরু হয়। আর এটার থ্রুতে আর কি আরও ডিফারেন্ট সেগমেন্টস আর কি আমাদের এখানে হয় ব্র্যাকের মধ্যে। আর প্রত্যেক বছর আর কি এটাকে আপগ্রেড করতে থাকে, নতুন টিম আসে, ওরা আবার আপগ্রেড করে, আবার ডিফারেন্ট কম্পিটিশনসে পার্টিসিপেট করে এরকম। আপগ্রেড করার সময় কোন বিষয়গুলোর উপর বেশি আপনারা জোর দিয়ে থাকেন, যে কোন বিষয়গুলোতে আরেকটু যদি আমরা বেটার করতাম তাহলে হয়তো ভালো হতো? আমরা হচ্ছে আর কি বেসিক্যালি ইলেকট্রনিক সেগমেন্টের উপরে দেখে থাকি। যেমন হচ্ছে বিকজ রোভার তো এখন জিনিসটা কি হয় মানে প্রত্যেকবার আমরা এফিসিয়েন্সির উপর আর কি ফোকাস করে থাকি, কতটুকু এটা এফিসিয়েন্ট, কতটুকু ইলেকট্রনিক্স পার্ট অ্যান্ড কতটুকু এফিসিয়েন্টলি এটা কাজ করে, বিকজ এটা রোবট অ্যান্ড লুনার সারফেসে যেহেতু যাবে আর মাইনিং কাজে যেহেতু যাবে, ওরকম সেগমেন্টের উপর আমাদের ফোকাসটা বেশি হয়। কারণ হচ্ছে মাইনিং যেহেতু, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরের যে পার্টসগুলো ওগুলো তো আর এফিসিয়েন্টলি এভরি টাইম খালি ইলেকট্রনিক্সের উপর কাজ করা যায় না। সো এটার উপর আর কি বেশি ফোকাস করতে হয়, যেমন মেকানিক্যাল সেগমেন্টসগুলো কীভাবে কাজ করছে, মাইনিং কতটুকু ইজিলি হচ্ছে বা এফিসিয়েন্টলি হচ্ছে, ওইটা আর কি ফোকাস করি।
গবেষণা শুধু বিজ্ঞান কেন্দ্রিক না করে সেটি নিজের বাস্তব জীবনেও কাজে লাগাতে উদ্যোগী তরুণরা। প্রতিদিনের জীবনে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রোবট। প্রোগ্রামিংয়ের মাধ্যমে ভাষাগত দক্ষতা দেওয়া হয় রোবটের মধ্যে। Thank you. Thank you. বিশ্বে এখন প্রযুক্তি নির্ভরতা বেড়েই চলছে। বর্তমান মার্কেটে রোবটের চাহিদাও খুব দ্রুততার সাথে বেড়ে চলছে। সেই সুযোগকে কাজে লাগাতে এবং সক্ষম মেধাবী মানব সম্পদকে কাজে লাগাতে প্রয়োজন যথেষ্ট অর্থায়ন। 3টি গোল্ড মেডেল, এছাড়াও রৌপ্য পদক এবং টেকনিক্যাল অ্যাওয়ার্ড সব মিলিয়ে কিন্তু সর্বমোট 15টি পদক। মেধার দিক দিয়ে বা আমাদের শিক্ষকদের পরিশ্রমের দিক দিয়ে বা বিডিআরও যারা আছেন তারা আমরা মেধার দিক দিয়ে দিচ্ছি, কন্ট্রিবিউট করছি, কিন্তু অর্থের দিক দিয়ে আসলে আমাদের আইসিটি মিনিস্ট্রি একটা বড় সহায়ক। বাংলাদেশের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের যাত্রা 2018 সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত সেই আয়োজনে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশি রোবটবিদদের দল। সে ধারাবাহিকতা বজায় রয়েছে প্রতি বছরই। তবে অত্যাধুনিক রোবট তৈরিতে আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের মোট এখান থেকে মূলত আমাদের 18 জন পার্টিসিপেন্ট ছিল। দুর্ভাগ্যবশত 2 জনের ভিসা জটিলতার কারণে আমরা গিয়েছিলাম 16 জন শিক্ষার্থী। ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেখানে কিন্তু প্রায় 12, 13, 14টির মতো ক্যাটাগরিতে পুরস্কার মানে প্রতিযোগিতাগুলো হয়। আমাদের শিক্ষার্থীরা কিন্তু মূলত 3টি ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছে। তার কারণ হচ্ছে বাকি ক্যাটাগরিতে পার্টিসিপেট করতে গেলে যে সফিস্টিকেটেড রোবটের প্রয়োজন হয়, সেই রোবটটি একে হচ্ছে আমাদের দেশে সহজলভ্য নয়, আর দ্বিতীয় হচ্ছে যে তুলনামূলকভাবে তার মূল্যও বেশি। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ এই আয়োজন ব্র্যান্ডিং বাংলাদেশে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ এই আয়োজন ব্র্যান্ডিং বাংলাদেশে। প্রযুক্তির উৎকর্ষে যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তাল মিলিয়ে বাংলাদেশের কিছু তরুণ মেধাবী ছাত্রছাত্রী নিজেদেরকে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি স্বপ্ন দেখছে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ করার। তবে রোবোটিক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে বাধা বিপত্তি এবং সেসব উতরে কিভাবে এগিয়ে যাবেন সেসব নিয়ে কথা হয় শিক্ষার্থীদের সাথে। আমাদের এই রোবোটিক্স অটোমেশন সেক্টরে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, যেমন আমাদের ফান্ডিংয়ের সমস্যা হয়। তো এবং এই যে বিষয়গুলো আমাদের মানে প্রবলেমগুলো আমাদের সামনে ফেস করতে হচ্ছে, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে যদি বেশ কিছু প্রজেক্ট এবং বেশ কিছু ভালো ফান্ডিংয়ের ব্যবস্থা করে দেওয়া যায়, আমার মনে হয় এই রোবোটিক্স অ্যান্ড অটোমেশনের যে একটা স্মুথলি গতিধারা, এটা আরও ত্বরান্বিত হবে। বর্তমানে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন নিয়ে যে একদমই চর্চা হচ্ছে না বা একদমই যে ব্যবহার তা নয়, বাংলাদেশ বেশ ভালোই আগাচ্ছে রোবোটিক্স অটোমেশন নিয়ে রিসেন্ট ইয়ার্সগুলোতে। আমরা যদি চিন্তা করি এই সামনে কয়েক বছর পরেই 2025 বা 2030 সালের এই সময়টাতে মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে এই রোবোটিক্স অটোমেশনের ব্যাপক চাহিদা তৈরি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি এখন থেকেই যদি শুরু না করে বিষয়টা, এবং সেটা যদি একটা শুধুমাত্র ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়ে থাকে, সেই গতিধারার মধ্যে বাংলাদেশ খুব পিছিয়ে যাবে। তো আমার মনে হয় এখন থেকেই হচ্ছে সেই রোবোটিক্স অটোমেশন নিয়ে চর্চা আরও বেশি ব্যাপকভাবে বাড়ানো উচিত। বেশ কিছু ফান্ডিং প্রয়োজন, বেশ কিছু প্রজেক্টসের প্রয়োজন, এবং ট্রেনিং বা ওয়ার্কশপ যেগুলো থাকে আমাদের রোবোটিক্সের উপরে, সেগুলোরও প্রয়োজন রয়েছে। এবং এই সব বিষয় নিয়েই কিন্তু আমাদের বলা যায় যে এই ধরনের সামনে যে আমাদের রোবোটিক্স অটোমেশনের যে একটা ব্যাপক চাহিদা তৈরি হয়, জনপ্রিয়তা তৈরি হবে, সেক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো একটা পদক্ষেপ তৈরি করতে পারে। 8-9-এ যেরকমভাবে বিজ্ঞান অলিম্পিয়াডগুলো হয়, সেরকমভাবে রোবোটিক্স রিলেটেড যদি একটা ম্যাসিভ পিপল অলিম্পিয়াডস টাইপে করা যেত, বা কোনো প্রজেক্ট শোকস যেখানে ম্যাসিভ পিপলকে আপনি ইনভলভ করতে পারবেন, তাহলে ইয়াং জেনারেশন অনেক
আগে থেকে ইনথুজিয়াজমটা বাড়তো। অ্যাট দ্য সেম টাইম ভার্সিটিগুলোতেও আরেকটু বেশি ফ্যাসিলিটিস বানানো উচিত। যদি আরেকটু বেশি সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় তাহলে হয়তো বা অনেক মানুষ রোবোটিক্সে ইনভলভ হবে। আমাদের দেশ থেকে কিন্তু নাসা দেন হচ্ছে টেসলাতে মানুষজন যাচ্ছে, তো এই সংখ্যাটা আসলে খুবই কম, 1-2 জন যাচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলোতে। যদি বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেত আই থিঙ্ক নাম্বারটা অনেক বেশি বাড়বে এবং এটা আমাদের জন্য উপকারী হবে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেটা আমার রিকোয়েস্ট থাকবে যে যদি এডুকেশনে জিনিসটাকে ডাইরেক্ট ইনভলভ করা যায়, অ্যাটলিস্ট 6 to 10 এই 4 বছরের মধ্যে এমন কোনো একটা এডুকেশন কারিকুলাম ক্রিয়েট করা যাতে মিড লেভেলও মানুষজন একটা প্রজেক্ট বানায় এবং সেটা রোবোটিক্স রিলেটেড হয়। সো বেসিক্যালি এইটা যদি ছোটোবেলায় গ্রো করে, যখন স্টুডেন্টটা ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটিতে আসবে তার ইনথুজিয়াসটা থাকবে, সে আরও বেশি এটাতে ইনভলভ হবে। সো বেসিক্যালি আমরা আমাদের নিজেদের দেশেই অনেক জোর জিনিস বানাইতে পারবো, যেটা আমাদের মিলিটারির কাজেও সাহায্য করবে, কৃষিকাজেও করবে, অ্যাট দ্য সেম টাইম চিকিৎসা ক্ষেত্রেও করবে। রোবোটিক্সে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। সরকারি উদ্যোগ বাড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ সুবিধা বাড়াতে পারলে বাংলাদেশ হতে পারে রোবট ও রোবোটিক্সের রোল মডেল। তো আমাদের যে রোবোটিক্স কিন্তু খুবই অ্যাডভান্স একটা ফিল্ড, খুবই ইউনিক একটা ফিল্ড। এরকম মেডিকেল সায়েন্স বলতে পারেন, রোবোটিক্স বলতে পারেন, এরকম কিছু নিশ ফিল্ড আছে যেগুলোতে আপনি যদি একবারে ডাইরেক্টলি ওগুলোতে পিন পয়েন্ট করে পলিসি না মেক করেন, এগুলোতে গ্রোথ একটু স্লো হবে আপনার, বা এগুলোতে গ্রোথ আসলেই টাফ। যেমন আমরা অনেক ক্ষেত্রে বিদেশ থেকে জিনিস আনানোর ক্ষেত্রে অ্যাডভান্স ইকুইপমেন্ট যেগুলো, সেগুলো আপনার হয়তো মিলিটারি গ্রেডে পড়ে যায় অথবা আর একটু অ্যাডভান্স গ্রেডে পড়ে যায়, যেগুলো আপনার কাস্টমস থেকে ছাড়াতে বা আসলে বাংলাদেশে রিসার্চের কাজে আনতে হইলেও প্রচুর আমাদের কাঠখড় পোড়াতে হয়, সোজা কথা যেটা। ওই সাইডে কিছু পলিসিতে আর একটু ফোকাস করতে হবে যে যাতে এই অ্যাডভান্স ইকুইপমেন্ট বাংলাদেশে ইজি হয় আনা, যেটা রিসার্চের জন্য আসতেছে R&D পারপাসে। আর আরেকটা হলো যে আমি বলবো মানে সরকারকে এরকম অনেকগুলো হাব চেষ্টা করছে সরকার, আরও হাব বানানো যেখানে আসলে রোবোটিক্স বা এই প্রবলেম সলভিং স্কিল যেটা বলে হার্ডওয়্যার প্রবলেম সলভিং, টেকনিক্যাল প্রবলেম সলভিং, এই ধরনের জিনিসপাতি চর্চা করার যাতে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে। বাংলাদেশে আমরা হয়তো অনেক ইনফ্রাস্ট্রাকচার রেডি করার চেষ্টা করছি, মানুষজনকে ট্রেন করার চেষ্টা করছি, এরা যদি পরে ফিউচারে বাইরে চলে যায় তো আলটিমেটলি এটার আউটপুটটা কোথা থেকে আসলো, হ্যাঁ রেমিটেন্স বা ওই ধরনের ব্যাপার পড়ে। কিন্তু এটা বাইরে যাচ্ছিল কেন সেটা আগে দেখতে হবে, যে বাইরে যাচ্ছিল বিকজ ফিল্ড ছিল না, বাংলাদেশে ওরকম ফিল্ড ছিল না, অ্যান্ড জিনিসগুলো টাফ ছিল, যে একটা বিজনেস রেডি করা বা নতুন এক ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমে প্রোডাক্টটা ভ্যালিডিটি টেস্ট করে সেপরে প্রপার প্লেয়িং মানে লেভেল প্লেয়িং গ্রাউন্ড একটা পাওয়া অথবা প্রপার ফ্যাসিলিটিস পাওয়া, এগুলো টাফ ছিল। কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু এখন জিনিসগুলো আর অত টাফ নাই। কোভিড পরবর্তী সময় যদি আমি দেখি সব কিছু ডিজিটালাইজেশন হয়ে গেছে, সবাই এখন কম্পিউটারে বিভিন্ন ধরনের যে অফিসিয়াল ডকুমেন্ট সাবমিশন এগুলো সব অনলাইনে চলে আসছে। এখন স্টুডেন্টরাও বিভিন্ন নতুন স্টার্ট আপ দেওয়ার চিন্তা করছে, এবং তার সাথে সাথে আমাদের দেখতে হবে যে বাংলাদেশে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে হার্ডওয়্যার এবং টেকনিক্যাল কাজ হচ্ছে, যেগুলো আগে আমরা বাংলাদেশের মানুষ ট্রাস্ট করতো না। এগুলো চায়না প্রোডাক্ট, মেড ইন চায়না লেখাকে মানুষ মেড ইন বাংলাদেশের চেয়ে বেশি ট্রাস্ট করতো। সরকার যদি সে উদ্যোগটা নেন, তার সাথে ইউনিভার্সিটি যদি একাত্ম থাকেন, আর দরকার ইন্ডাস্ট্রিগুলোর সদিচ্ছা, তাহলে এই ত্রিমুখী যদি একটা উদ্যোগ নেওয়া যায়, যেখানে সরকার আছেন, ইউনিভার্সিটি আছেন এবং ইন্ডাস্ট্রি আছেন, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির যে প্রয়োজনগুলো সেগুলো আমরা বিদেশের এক্সপার্ট এনে সলভ না করে, সমাধান না করে, দেশীয় জনশক্তি বা দেশীয় দক্ষ ছাত্র বা এক্সপার্ট দিয়েই কিন্তু করতে পারবো। ওটা যখন শুরু হবে তখন কিন্তু এই যে যাদের বিদেশে যেতে হচ্ছে দক্ষতা বাড়িয়ে খুব বড় ধরনের কোনো একটা হয়তো চাকরির খোঁজে, সংক্ষেপে বললে, তারা তখন হয়তো বিদেশমুখী নাও হতে পারে। তো তারা যখন আমাদের দেশেই এই সুযোগগুলো পাবে, অবশ্যই আমি মনে করি তখন এইভাবে আর বিদেশে যেতে হবে না। বাংলাদেশ হবে প্রযুক্তির বাণিজ্যিক কেন্দ্র, আর তরুণরা দিবে বিশ্ব নেতৃত্ব। ক্যারিয়ার হিসেবেও বেছে নেওয়া যায় রোবোটিক্স। আসলে টেকনোলজি না ইউজ করলে আগাতে পারবো না আমরা। সো সেই ক্ষেত্রে রোবোটিক্সের আসলে অনেক ফিউচারই আছে। যেটা বললাম, আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা আসলে এখানে যদি কাজ করে তাহলে আমাদের দেশকে টেকনোলজিক্যালি অনেকভাবে এগিয়ে যেতে পারবে। আপনি ম্যানুফ্যাকচারিংয়ে বলেন, মেডিকেল হসপিটালে বলেন, সব জায়গায় কিন্তু রোবোটিক্সের অ্যাপ্লিকেশন আছে আজকাল। সো সেই ক্ষেত্রে আসলে আমরা এগিয়ে যেতে পারবো যদি আমরা এইদিকে ফিউচার যদি আমরা একটু নিজেরা কি বলবো ইনভেস্ট করি, তাহলে অবশ্যই একটা বড় ফিউচার আছে আমাদের। দর্শক, এতক্ষণ রোবট এবং রোবোটিক্সের আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ডিবিসি নিউজের বিশেষ এই আয়োজন ব্র্যান্ডিং বাংলাদেশে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।